টেক্সচার খুঁজতে গিয়ে কি অনেক সময় নষ্ট হচ্ছে? চলুন 3ds Max 2027 এ নিজের বিল্ডিং টেক্সচার লাইব্রেরি তৈরি করে ওয়ার্কফ্লো কাজ সুপারফাস্ট করি। আগে টেক্সচার করতে দিন পার হতো, আর এখন লাগে মাত্র কয়েক মিনিট। 3ds Max 2027 এ কিভাবে কাস্টম টেক্সচার লাইব্রেরি বানাবেন চলুন দেখে নেই। হাউজিং ব্লক পার্ট 18 এ স্বাগতম। আজ আমরা 3ds Max 2027 এ একদম শুরু থেকে একটি প্রফেশনাল টেক্সচার লাইব্রেরি সেটআপ করা শিখব। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এতক্ষণে আপনি রাস্তার অবকাঠামো তৈরি করা এবং ট্রাফিক লাইট ও ফায়ার হাইড্রেন্টের মতো বিভিন্ন আরবান ডিজাইন উপাদান যোগ করা শিখে গেছেন। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনি শহরের ব্লকগুলো সাজানোর জন্য কিভাবে লো পলিগন বিল্ডিং তৈরি করতে হয় তা শিখবেন। আমি লো পলিগন শব্দটির উপর জোর দিয়েছি কারণ এই টিউটোরিয়ালে আপনি এটাই শিখবেন। জ্যামিতি খুব সাধারণ হবে এবং চূড়ান্ত রূপটি ডিটেলের বিভ্রম তৈরি করতে টেক্সচারের উপর নির্ভর করবে। একটি দৃশ্যে যখন অনেকগুলো বিল্ডিং থাকে তখন প্রায়ই এর প্রয়োজন হয়। হাই পলিগন বিল্ডিং গুলো দেখতে অবশ্যই বেশি ভালো লাগতো, কারণ সেগুলোতে ভলিউম, ডিটেল এবং গভীরতা বেশি থাকে। তবে দৃশ্যটি নিয়ন্ত্রণযোগ্য রাখার জন্য আপনি খুব বেশি হাই পলিগন বিল্ডিং রাখার খরচ বহন করতে পারবেন না। যেহেতু আপনি মূলত টেক্সচারের উপর নির্ভর করেই বিভ্রম তৈরি করবেন, প্রথম যে জিনিসটি আপনার প্রয়োজন তা হলো একটি টেক্সচার লাইব্রেরি। এগুলো বাণিজ্যিকভাবে কিনতে পাওয়া যায়, তবে আপনি নিজেই লাইব্রেরিও তৈরি করতে পারেন। এই টিউটোরিয়ালের সাথে আপনাকে একটি স্টার্টআপ লাইব্রেরিও দেওয়া হয়েছে এবং আপনাকে এটি আরো সমৃদ্ধ করতে উৎসাহিত করা হচ্ছে। একটি বিল্ডিং টেক্সচার তৈরি করতে হলে আপনাকে বাইরে যেতে হবে, যত বেশি সম্ভব বিল্ডিং এর ছবি তুলতে হবে। এটি যতটা সহজ শোনাচ্ছে ততটা সহজ নয়, কারণ ছবিগুলো আপনাকে অবশ্যই একটি ইমেজ প্রসেসিং অ্যাপ্লিকেশনে এডিট করতে হবে। অ্যাডোবি ফটোশপ সাধারণত সবার প্রথম পছন্দ, তবে অন্য অ্যাপ্লিকেশনগুলোও সমানভাবে কাজ করে। যখন আপনি বাইরে ছবি তুলতে যাবেন তখন কয়েকটি নিয়ম মনে রাখবেন। একটি মেঘলা দিন বেছে নিন, অথবা অন্তত পক্ষে বড় কোনো ছায়া এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনি যদি সতর্ক না হন তবে ছবির সাথে সেঁটে থাকা ছায়াগুলো একটি নির্দিষ্ট 3D লাইটিং এর ক্ষেত্রে অদ্ভুত দেখাতে পারে। পার্সপেক্টিভ ইফেক্ট যতটা সম্ভব কমিয়ে আনুন, সম্ভব হলে দূর থেকে ছবি তুলুন এবং আপনার অপটিক্যাল জুম ব্যবহার করুন। এটি সব সময় সহজ নাও হতে পারে, কারণ পিছনে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বাধা থাকতে পারে। খুব কাছ থেকে তোলা ছবির পার্সপেক্টিভ ভ্যানিশিং পয়েন্ট ঠিক করার জন্য অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে এবং সম্ভবত ব্যারেল ডিস্টরশনও ঠিক করতে হতে পারে। কিন্তু এক্ষেত্রে ছবির আরো অন্যান্য ধারণা বাধা থাকতে পারে যা ছবি থেকে সরিয়ে ফেলা প্রয়োজন। উপরের তলা এবং পেন্ট হাউস গুলো সাধারণত সহজ হয়, কিন্তু রাস্তার ধারের তলাগুলো সবসময় কঠিন, কারণ গাছপালা, গাড়ি এবং পথচারীরা প্রায় সময় চলে আসে। ছবি তোলার সময় সেটি যত পরিষ্কার হবে, এডিটিং এর পেছনে আপনার শ্রম ততটাই কম লাগবে। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তবে আগেই যেমন বলা হয়েছে, কোনো পেটেন্ট বা ইমেজ প্রসেসিং অ্যাপ্লিকেশনে ছবিটি এডিট করা অপরিহার্য। এখানে একটি উদাহরণ দেওয়া হলো। এই ছবিটি তুলনামূলকভাবে বেশ কম দূরত্ব থেকে তোলা হয়েছিল, কারণ ছবি তোলার সময় পেছনে আরেকটি বিল্ডিং ছিল। এটিকে ফ্ল্যাট বা সোজা করার জন্য কিছু পার্সপেক্টিভ অ্যাডজাস্টমেন্ট এবং সম্ভবত অন্যান্য লেন্স কারেকশনও প্রয়োজন হবে। অ্যাডোবি ফটোশপে আমি যেভাবে এটি এডিট করি তা নিচে দেয়া হলো। মনে রাখবেন, আমি অ্যাডোবি প্রোডাক্ট ব্যবহার কোনো বিশেষজ্ঞ নই, তাই এই ওয়ার্কফ্লোটি কেবল আমার কাজের সুবিধার্থে আমি ব্যবহার করি। অন্য শিল্পীরা অন্য কোনো পদ্ধতি পছন্দ করতেই পারেন। প্রকৃতপক্ষে লেন্স কারেকশন এবং ওয়াইড অ্যাঙ্গেল রিটিউনিং এর জন্য অ্যাডোবি ফটোশপ বিশেষ কিছু ফিল্টার রয়েছে, কিন্তু এখানে আমার ব্যক্তিগত ম্যানুয়াল কাজের পদ্ধতি ওয়ার্কফ্লো দেওয়া হলো। প্রথমে রুলার গুলো চালু করুন। এটি ভিউ মেনু থেকে করা
যায়। এরপর আপনার প্রয়োজনীয় অংশের চারপাশে একটি ফ্রেম তৈরি করতে 4টি রুলার লাইন টেনে আনুন। এগুলো আপনার রেফারেন্স লাইনে পরিণত হবে। এক পর্যায়ে আপনি রেফারেন্স লাইনের সাথে মিলাতে ছবিটিকে ডিস্টর্ট করার জন্য প্রস্তুত। এটি করার জন্য আপনাকে নিশ্চিত করতে হবে যে বেজ লেয়ারটি এডিটেবল বা সম্পাদনযোগ্য। যদি এটি ইটালিক অক্ষরে দেখায় বা মাখা দেখায়, তবে এর অর্থ হলো এটি লক করা আছে, যা একটি লক আইকন দ্বারা বোঝানো হয়। আপনাকে শুধু রাইট ক্লিক করতে হবে এবং লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড বেছে নিতে হবে। লেয়ারটির একটি নাম দিন অথবা ডিফল্ট নামই রাখুন। এডিট মেনু থেকে ট্রান্সফর্ম বেছে নিন। পার্সপেক্টিভ অ্যাডজাস্টমেন্টের জন্য আপনি দুটি অপশন ব্যবহার করতে পারেন, পার্সপেক্টিভ এবং ডিস্টর্ট। আমি ব্যক্তিগতভাবে ডিস্টর্ট ব্যবহার করতে পছন্দ করি, তবে আপনার কাছে পার্সপেক্টিভ কিছুটা বেশি অনুমানযোগ্য মনে হতে পারে। পার্সপেক্টিভ পুনরায় ঠিক করতে কেবল 4টি গ্রিপ টেনে আনুন। পরিবর্তনগুলো কনফার্ম করতে এন্টার চাপুন অথবা বাতিল করতে এস্কেপ চাপুন। দুটি টুল ব্যবহার করে দেখুন এবং আপনার কোনটি বেশি ভালো লাগে তা লক্ষ্য করুন। আপনি যদি রুলার লাইনগুলোর অবস্থান পরিবর্তন করার প্রয়োজন হয়, তবে মুভ টুল ব্যবহার করুন। যখন আপনার প্রয়োজনীয় অংশটি ফ্ল্যাট বা সমতল দেখাবে, তখন আপনি সেই অংশটি সিলেক্ট করে ছবিটি ক্রপ করতে পারেন। রেফারেন্স লাইনগুলোতে স্ন্যাপ করার জন্য স্ন্যাপ মোড অন আছে কিনা তা নিশ্চিত করুন। গ্রাউন্ড ফ্লোরটিকে সাধারণ ফ্লোর বা পেন্ট হাউস থেকে আলাদা করতে আরো কয়েকটি আনুভূমিক রেফারেন্স লাইন যোগ করুন। এই নির্দিষ্ট ক্ষেত্রে ছবিটিতে খুব বেশি ব্যারেল ডিস্টরশনের সমস্যা নেই। যদি থাকতো, তবে আপনি সেটি করতে র্যাপ টুল ব্যবহার করতে পারতেন। এই পর্যায়ে আপনি ছবিটিকে রিসাইজ করে ছোট রেজলিউশনে আনতে পারেন। হাই রেজলিউশনের ছবিগুলো আপনার সিস্টেমের পারফরমেন্স প্রভাব ফেলতে পারে। এই ছবিটির প্রস্থ রিসাইজ করায় প্রায় 512 পিক্সেল করুন। এখন আপনি বিভিন্ন তলা সিলেক্ট করে এবং সেগুলোকে আলাদা ফাইলে কপি করে বিভক্ত করতে পারেন। এগুলো সঠিকভাবে টাইল হচ্ছে কিনা তাও আপনাকে নিশ্চিত করতে হবে। গ্রাউন্ড ফ্লোর এবং পেন্ট হাউসের ক্ষেত্রে এগুলো কেবল আনুভূমিক বা হরাইজন্টাল টাইল করতে হবে। ছবিটিকে অর্ধেক আনুভূমিক অফসেট করতে অফসেট ফিল্টার ব্যবহার করুন 256 পিক্সেলে। আপনি দেখতে পাবেন যে এটি টাইলিং এর চারপাশে কি ধরনের সমস্যা তৈরি করে। এর মতো আরেকটি অংশ সিলেক্ট করুন এবং সিলেকশনটিকে আলাদা লেয়ারে ডুপ্লিকেট করতে কপি পেস্ট করুন। লেয়ারটি যেখানে আপনার প্রয়োজন সেখানে সরিয়ে নিতে মুভ টুল ব্যবহার করুন। এরপর যে প্রান্তগুলোতে স্পষ্ট শার্প ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে সেগুলো মুছে ফেলতে একটি সফট ইরেজার ব্যবহার করুন। কানেকশনটি ফাইন টিউন করার জন্য আপনার যদি অন্য এডিটিং টুল ব্যবহার করার প্রয়োজন হয়, যেমন আনুভূমিক লাইনটি সামান্য অ্যাডজাস্ট করার জন্য র্যাপ ব্যবহার করব। আর কাজ শেষ হলে ছবিটি ফ্ল্যাটেন করুন এবং বিভিন্ন লেয়ার মার্জ করুন। তবে নিশ্চিত করুন যেন ছবিটি অফসেট হয়ে এর আগের আসল অবস্থানে ফিরে যায়। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, সমস্যাযুক্ত অংশগুলো ঠিক করার জন্য আরেকটি উপায় হলো ক্রোন স্ট্যাম্প টুল ব্যবহার করা। এটি দিয়ে আপনি অল চেপে ধরে ক্লিক করুন এবং একটি অংশ রেফারেন্স হিসাবে নিতে পারেন। তারপর অন্য একটি অংশের উপরে পেস্ট করে সেই অংশটি ক্লোন করতে পারেন। যে টেক্সচারটিকে আনুভূমিক অথবা উলম্ব টাইল করা দরকার। উদাহরণস্বরূপ একটি সাধারণ ফ্লোরের ক্ষেত্রে আপনার একটি 2 ডিরেকশন অফসেট প্রয়োজন হবে। আগের মতো টাইলিং সিম বা জোড়া স্থানগুলো ঠিক করতে অন্যান্য অংশগুলো ক্লোন করুন এবং লেয়ারগুলো ফ্ল্যাটেন করার জন্য ছবিটিকে অফসেট করার আগের জায়গায় ফিরিয়ে আনুন। সবশেষে আপনার রেন্ডারিং এর উপর আরো বেশি নিয়ন্ত্রণ পেতে আপনি অন্যান্য ম্যাপগুলো থেকে বের করে নিতে পারেন। বাম ম্যাপ, নরমাল ম্যাপ, স্প্যাকুলার ম্যাপ এবং রিফ্লেকশন ম্যাপ একটি চূড়ান্ত রেন্ডারকে নিখুঁত করতে অনেক বেশি ভূমিকা রাখে। এই টিউটোরিয়ালে আপনার কাছে থাকা কালার বা ডিফিউজ ম্যাপের পাশাপাশি আপনি রিফ্লেকশন ম্যাপ নিয়েও কাজ করবেন। রিফ্লেকশন ম্যাপ সাধারণত গ্রে স্কেল ছবি হয়ে থাকে, যা নির্ধারণ করে কোন পৃষ্ঠ প্রতিফলিত হবে এবং কোনগুলো হবে না। কালো অংশগুলো হলো
হলো ম্যাট, সাদা অংশগুলো পুরোপুরি প্রতিফলিত হয়। ধূসর অংশ কতটা গাঢ় অথবা হালকা তার উপর নির্ভর করে একটি নির্দিষ্ট মাত্রার প্রতিফলিত হয়। রেন্ডার করার সময় এগুলো অনেক বড় পার্থক্য তৈরি করে এবং দৃশ্যটিকে আরো বেশি বাস্তবসম্মত করে তোলে। রিফ্লেকশন ম্যাপ ব্যবহার করার ক্ষেত্রে এটি বেশ সহজ, কারণ এখানে কেবল কাঁচের অংশগুলোই রিফ্লেক্ট হবে। সেই অংশগুলো সিলেক্ট করে কাজ করা শুরু করুন। একসাথে একাধিক অংশ সিলেক্ট করতে শিফট কি ব্যবহার করুন। আপনার খুব বেশি নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, কারণ লো পলি বিল্ডিং এ সাধারণত দূর থেকে দেখানো হয়। 6টি জানালার অংশ সিলেক্ট হয়ে গেলে আপনি চাইলে যে কোনো অংশ বাদ দিতে অল্ট কি ব্যবহার করতে পারেন। আবার বলছি, আপনার প্রজেক্টের প্রয়োজনের উপর নির্ভর করে আপনি খুব বেশি নিখুঁত হতে হবে না। একটি নতুন লেয়ার তৈরি করুন, এরপর এডিট থেকে ফিল অপশনটি ব্যবহার করে সিলেক্ট করা অংশগুলো পূরণ করুন। সাদা রং বা হালকা ধূসর রং দিয়ে পূরণ করুন। সিলেকশন সরাতে ক্লিক করুন। এর নিচের আরেকটি লেয়ার তৈরি করুন এবং এটি কালো রং দিয়ে পূরণ করুন। এই বিল্ডিং এর কোনো ইটের গাঁথনি বা রাজমিস্ত্রি কাজে প্রতিফলিত হওয়ার কথা না। ব্যাস, হয়ে গেল। এটি আপনার রিফ্লেকশন ম্যাপে পরিণত হলো, যা আপনি আলাদাভাবে সেভ করবেন। সেভ করা ফাইলগুলোর নামকরণের বিষয়ে বলতে গেলে এটি বলাই বাহুল্য যে আপনি বিভিন্ন ম্যাপ আলাদা করতে ডিপ, রেপ, পিএনপি এর মতো কিবোর্ড ব্যবহার করতে পারেন। এছাড়াও আর্কিটেকচারাল প্রজেক্টগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে যেমনটি হয়, আপনি হয়তো রিয়েল ওয়ার্ল্ড স্কেল বা বাস্তবসম্মত জগতের ম্যাপে কাজ করবেন। এর মানে হলো ফাইলের নামে সেই তথ্যটি যুক্তি করা বুদ্ধিমানের কাজ হবে, যেখান থেকে আপনি সহজে এটিকে খুঁজে পেতে পারেন। কিন্তু আপনি সেই তথ্য কিভাবে পাবেন? সবচেয়ে নিরাপদ উপায় হলো সরাসরি কাজের জায়গায় গিয়ে ম্যাপগুলো নেওয়া, তবে সেটি সবসময় সহজ বা বাস্তবসম্মত হয় না। মাঝে মাঝে আপনি কিছু যৌক্তিক অনুমান করতে পারেন, যেমন একটি সাধারণ ফ্লোরের উচ্চতা সাধারণত প্রায় 10 ফুট বা 3.05 মিটার হয়ে থাকে। এর ফলে একটি নির্দিষ্ট ছবির উচ্চতা দাঁড়ায় 6.1 মিটার। যেহেতু আপনার কাছে ছবির রেজলিউশন আছে এবং সাধারণ গণিত ব্যবহার করে আপনি সহজেই এর প্রস্থ বের করতে পারেন, যা এক্ষেত্রে 8.65 মিটার। তাই আপনি এই রঙিন ছবিটির নাম এমন কিছু দিতে পারেন: ডট ব্রিক ডট টিপিক্যাল ফ্লোর ডিফিউজ উইথ 8.65 হাইট 6.1 ডট জেপিইজি। রিফ্লেকশন ম্যাপটিরও নাম একই হবে, কেবল ডিপের জায়গায় রেপ হবে, যেমন ব্রিক টিপিক্যাল ফ্লোর রিফ্লেকশন উইথ 8.65 হাইট 6.1 জেপিইজি। প্রস্থে নির্ধারণ করার পর আপনি এখন গ্রাউন্ড ফ্লোর এবং পেন্ট হাউসের উচ্চতা বের করতে পারেন এবং সেই অনুযায়ী সেগুলোর নাম দিতে পারেন। এই টিউটোরিয়ালের জন্য একটি শহর তৈরি করার মতো পর্যাপ্ত টেক্সচার আপনার কাছে রয়েছে, তবে আপনাকে নিজের লাইব্রেরি তৈরি করতে উৎসাহিত করা হচ্ছে। এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই এগুলোর লিংক দিয়ে দেওয়া হবে। পরবর্তী টিউটোরিয়ালে আপনি লো পলি বিল্ডিং তৈরির প্রাথমিক কাজ পদ্ধতিগুলো শিখতে শুরু করবেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।